আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদ মিয়া অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যে তথ্যগুলি পেয়েছি আজ বা কাল, এখন মোটামুটি একটু ইন্টারনেটের একটু সমস্যা নেই, কিন্তু গত পূর্বে 10-12 দিন অত্যন্ত সমস্যা ছিল। আমাদের এই 15 তারিখ থেকে যে সমস্ত অত্যাচার অনাচার অবিচার হয়েছিল আমার ছাত্র ভাই বোনদের সাথে, বা আমার এই পুত্র এবং মেয়েদের সাথে যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ বা তার তীব্র নিন্দা জানিয়ে আমি শুরু করছি আজকের এই লাইভ অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি হৃদয় বিদারক যে জায়গাগুলি দেখেছি, আমি কি বলবো, বলার মতো ভাষার মধ্যে থেকে যদি আমি থাকাই তাহলে আবু সাইদের কথা মনে হয়। সেই আবু সাইদকে হত্যা করছিল যে মানুষরূপী জানোয়ার, সেই জানোয়ারের নাম আজকে নেই, তা সেই পুলিশের নাম আজকে নেই, নাম রয়েছে অন্য একজন ছাত্রর যার বয়স 16। কি কষ্ট, কত হৃদয় বিদারক! সত্যটা কি এমনভাবেই মিথ্যা হয়ে যায়? এই ছাপাকান্না আমরা কোথায় রাখি? তার নাম ইউসুফ আলী ছিল। তার ওয়াইফ বা তার সহধর্মিনী তাকে তালাক দিয়ে চলে গেল, এবং সেখান থেকে সেই এলাকার যে যিনি সংসদ সদস্য হানিফ, তিনি বলছিলেন ওই ইউসুফ আলী সে মানে যে আমাদের রেজাকার আলবদর আল শামসের যে উত্তরসূরিরা রয়েছে তাদের বংশধর। তো তাদের বংশধরকে আপনারা কেন এই পুলিশ বানান? আমি সেই দিকে আর যাচ্ছি না। সব শেষে আমাদের তারা দাবি তুলছিল, কি দাবি তুলছিল? দাবি তুলছিল সরকারের কাছে যে না, আপনারা কোটার সংস্কার করেন। কোটা সংস্কার বলতে কি, 30% কোটা যেখানে আপনি দিয়েছেন এই মুক্তিযোদ্ধাদেরকে, তো 30% মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছেন, তারা সংস্কার করতে হইলে তাদেরকে নিয়ে যদি বসতেন তাইলে তারা হয়তো 15% বলতো, 15% রাখেন। কিন্তু আপনি সর্বশেষে আপনার এই দিয়েছেন কার কাছে? যে কোর্টে, হাইকোর্ট যে রায় দিবে, সেই হাইকোর্ট রায় দিল যেভাবে যা রয়েছে তা অক্ষত অবস্থায় থাকবে। কয়েকদিন পরে তারা যখন এখানে প্রতিবাদ করতে শুরু করলো, পরবর্তীতে আপনারা আরেকবার এই হাইকোর্টকে আপনারা আঙ্গুলের ইশারায় রায় নিয়ে আসলেন মাত্র 7%। সেই 7% রায়ের মধ্যে এখন কিভাবে হলো? তো আমরা ছোট্টবেলায় শুনতাম যে একটি কথায় রয়েছে যে দুধে পানি দিবেন না। এক হুজুর ওয়াজ করছিলেন, তখন তিনি এক বৃদ্ধ মানুষ, তিনি বললেন যে এখন দুধে আর পানি দেওয়া যাবে না, তবে পানিতে দুধ দেওয়া যাবে। এইভাবে যেমন সত্য কথা, ঠিক এইরকম কোর্ট এখন আপনাদের একেবারে হাতের মুঠোয় হয়ে গেছে। সেখানের মধ্যে আপনারা যা করবেন, যা চিন্তা করেন তাই করতে পারবেন। এই হচ্ছে বর্তমান চিরাচরিত নিয়ম। আসলে আমি ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে, এই কোর্ট কাছারি বা এই মানুষগুলি এরকম মিথ্যাচার করতে পারে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলছিলেন যে আমি এই যদি মুক্তিযোদ্ধার ছেলে নাতিদেরকে যদি আমরা এই কোঠা দেই না বা তাদেরকে চাকরি দেই না, তাহলে এই রেজাকারের ছেলেদেরকে বা রেজাকার নাতি নসাদেরকে চাকরি দেব। এটা কি স্পষ্ট ভাষায় তিনি বললেন। আবার তিনি এখন প্রশ্ন করছেন আমি কি তাদেরকেই রেজাকারের বাচ্চারা বলছি? আর তারা উত্তরের শেষে বলছিল কি, তারা উত্তরের শেষে তারা এই কথাই বলছিল, যারা স্লোগান দিয়েছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই কথাটার যদি আমরা এক মিনিং দিকে তাকাই, আসলে গভীরভাবে যদি বিশ্লেষণ করি, আসলে
উনার কাছেই আইসা পড়বে। তো আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর হয়েছে স্মার্টের মধ্যে এখন ডিবি হারুন তিনি দিয়েছিলেন একটা বাতের হোটেল। সেই বাতের হোটেলে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছিল, যারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, যারা সমন্বয় ছিল, তাদের ৬৬ জন সমন্বয় ছিল। তাদের মধ্যে কয়েকজন যারা চৌকুশ, তাদের কয়েকজনকে বিভিন্নভাবে হয়রানি করে ধরে নিয়ে কয়েকদিন রেখে তাদেরকে আখনি পোলাও খাওয়াইয়ে আর তাদের মধ্যে থেকে একটা কনফারেন্স করছে। কনফারেন্সটা কি? কনফারেন্সটা হলো তিনি এমনভাবে একটা স্লিপ লিখে দিয়েছেন যে এটা পাঠ করতে হবে, না হয় তাদেরকে বন্দুকের গুলি বা বন্দুকের নালা তৈরি করে রাখা হয়েছে। সেখান থেকে তারা কি অত্যন্ত মেধার পরিচয় দিয়েছে, অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছে। তারা আসলে বীরের জাত, শ্রেষ্ঠ এবং মেধাসম্পন্ন ব্যক্তিত্ব তারা প্রমাণ দিয়েছে। একজনে এইভাবে রেখেছে, আরেকজনে ফা দিয়ে দেখিয়েছে যে আমরা এখন অত্যন্ত নিঃস্ব, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমরা কথা বলার মতো সাহস নেই। তবে এ জাতি তোমরা শুনে রেখো, তোমরা জেনে রাখো, আমরা এখন এই কথা ব্যতীত আর কোনো কথা বলার কোনো সুযোগ নেই, আমাদেরকে হত্যা করা হবে। তারা এই ইঙ্গিত দেওয়ার সাথে সাথে অন্যান্য সমন্বয়ক যারা রয়েছে, একটা কথায় রয়েছে, বাসায় হয় আপন জাতির সাথে কাটায় দিবারাতি বীরত্বের লক্ষণ, যার বিদ্যা গ্রহণ কাজটি তার। ঠিক তদ্রূপ তারা স্মার্টের প্রমাণ রেখেছে। সাথে সাথে অন্যান্য সমন্বয়ক যারা রয়েছে বিভিন্ন ভার্সিটিতে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর বা আমাদের সিলেট সহ প্রত্যেকটা জেগে উঠেছে। ওই রাত্রেই 11টা সাড়ে 11টার দিকে তারা আবার কনফারেন্স করে তারা আগামীকালকের ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে তারা অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে তাদের এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় আমি দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরেও টর্চারিং করা হয়েছে। আমি ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে এবং আমাদের এই সমাজের যারা কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট, আপনারা চলে আসুন। আপনার ছেলে, আপনার ভাই, আপনার মেয়ে, আপনার বোন ওই যদি অসহায় নিঃস্ব হয়ে থাকে আর আপনি কবিতা লিখবেন, গান লিখবেন, প্রবন্ধ লিখবেন, হাম লিখবেন, নাচ লিখবেন, কিসের জন্য লিখবেন? আপনারা কি আর্য মৌর্যর দিকে তাকাচ্ছিলেন? এই সেন তুর্কির পারস্যর দিকে তাকাচ্ছেন? আমরা এখন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আসার পরে আমাদের জন্ম। এখানের মধ্যে আমাদের রেজাকার হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা চলে আসুন, আপনারা হাতে হাত মিলান, কাঁধে কাঁধ মিলান, একাকার হয়ে যান। আমাদের এই দেশে সাজে তারা পথ আকাশ সবুজ বৃক্ষে ছায়া ডাকা, শৈল দিয়ে প্রাচীর, এটাই আমার নীর বাঙ্গালী মিরাবির উম্মত মমশির। ৩৬০ জন অলির মাটি সবুজ লাল পতাকা উড়ে, বাংলার রবি ধরন দেখায় সন্ধ্যা দুপুর ঘুরে। আঞ্জাম দিয়েছে কোটি জনতা, লড়াকু যুদ্ধাবীর, উদারত সৈনিক, বিপ্লবের দেশটি শহীদ গাজীর। আমাদের শহীদ গাজীর দেশ। এই দেশে যদি আমরা এখন নিঃস্ব হয়ে যাই, আমাদের গায়ে শক্তি থাকার পরেও যদি আমরা কথা বলি না, যদি সবাই একসাথে কথা বলি, তাহলে অবশ্যই কেউ মৃত্যুবরণ করব না এবং কেউ কথা বলবে, কেউ কথা বলবে না। তবে যে কথা বলবে সে মৃত্যুবরণ করবে। ধারাবাহিকভাবে এই জাতি কলঙ্কিত হবে এবং এই জাতির ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমি লক্ষ্য করে বলবো প্রত্যেক কবি সাহিত্যিকদেরকে, আপনারা চলে আসুন। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, চোখে চোখ মিলিয়ে, আমরা ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে আমরা দাঁড়িয়ে যাই এবং কথা বলি। আমাদের এই দেশটাকে যেন তারা গিলে না খায়, আমাদের এই দেশটাকে যেন সুশীল সমাজের মধ্যে থেকে আমরা দাবি উত্থাপন করতে পারি। আমি লক্ষ্য করছি কতটুকু ব্যথায় ব্যতীত হলে
একজন মানুষ সে দাঁড়িয়ে বলতে পারে আমি বাড়িতে যাইতে চাই না, আমি এখানের মধ্যেই জন্ম, এখানেই মৃত্যু, আমি হয় স্বাধীন না হয় পরাধীন, দুইটার মধ্যে একটা। আমাদের ছাত্ররা যে বুঝতে পেরেছে, আমাদের ছাত্রীরা যে বুঝতে পেরেছে, এর চেয়ে ধন্য জীবন আর কার হতে পারে? আমরা কি লর্ড ক্লাইভের ইতিহাস জানি না? আমরা কি গোসটি বেগমের ইতিহাস জানি না? আমরা কি রাজবল্লভের ইতিহাস জানি না? আমরা কি জগৎ শেঠের ইতিহাস জানি না? এই যে ব্রিটিশ যখন প্রথমেই চলে আসে, আমাদের মুঘল সম্রাট শাসন আমলের সর্বশেষ প্রান্তে যখন ব্রিটিশ চলে আসে, ব্রিটিশরা আসছিল এই দেশে বাণিজ্য করার জন্যে, কিন্তু বাণিজ্যের ধারাবাহিকতায় যখন তারা দেখেছে বিভিন্ন সূত্রে এই দেশকে শাসন করতে পারবে, তখন এই লর্ড ক্লাইভে আমাদের গোসটি বেগম সহ বিভিন্ন ধরনের যে 30 জন কালোচক্রের মানুষ ছিল, সেই কালোচক্রের মানুষটিকে একত্রিত করে তাদের মধ্য থেকে নীল নকশা তৈরি করে এই দেশটাকে তারা নিজ হাতে তৈরি করে নিয়েছিল এবং আমাদের এই জাতিকে ধ্বংসের ধার প্রান্তে চলে এসেছিল। এবং তখন আমাদের সর্বশেষ জায়গায় 1800 সম্ভবত 8 সালে 1900 সম্ভবত 8 সালে আমাদের এই যে জনাব যিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, অধীরামের দ্বীপ ছালান মা ক্ষুদিরামের ফাঁসি, হাতের যদি থাকতো চূড়া তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো, রক্ত মাংস এক করিতাম দেখত বিশ্ববাসী। এই কথাগুলি কি আমাদেরকে মনে করে না? এই ইতিহাসটা কি আমাদের চোখের সামনে আসে না? আসে। সে এই দেশটাকে স্বাধীন করার লক্ষ্যে সে টাইম বোমা তৈরি করেছিল এবং সে যথাযথ সময়ে ফুটাইতে পারেনি। তখন তাকে যখন এই ব্রিটিশরা আক্রমণ করলো, তখন সে ভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়ার পরে সে এই কথাটা বলছিল যে হাতে যদি থাকতো চূড়া তোর ক্ষুদি কি পড়তো ধরা, রক্ত মাংস এক করিতাম দেখতো বিশ্ববাসী। আমাদের এই যে এই কথায় যদি তাকাই, আমরা লক্ষ্য করছি আমাদের এই জনাব বিদ্রোহী কবি না বন্ধু কবি কাজী নজরুল ইসলাম, তিনি লিখেছিলেন কি, ওরে ও লাল শিয়ালের দল এদেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চুটে হাল করিব তল, কারা হও লৌহ কপাট। এই কথাগুলি আজকের এই দিনে বাঁচতেছে, বাজাইতেছে কারা? আমাদের এই ছাত্ররা। তৎকালীন সময়ে অনেক পণ্ডিত কবি সাহিত্যিকরা ছিল, কিন্তু তারাও তো লিখেছিল, তাদের কথা তো এখন বাসে না, তাদের কথা তো এখন বাজে না। বাজাইতেছে কার কথা? এই আমাদের নজরুলের কথা। তিনি কারারুদ্ধ হয়েছিলেন, তাকে ওই ব্রিটিশরা ধরে নিয়ে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, না পারে নাই। ধন্যবাদ সবাইকে, আমি অনেক কথা বলার ইচ্ছা ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।